আসসালামু আলাইকুম। আসলে আমার নামে অনেকে অনেক বিশেষণ দিয়েছে, কিন্তু আমি এই এলাকারই সন্তান। হয়তোবা আপনারা আমাকে অনেকেই চিনেন না, কিন্তু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি এবং সেখান থেকে যে ছাত্রদের যে একটা ছাত্র সংসদ হয় জাতীয় সংসদের মতন, সেই নির্বাচনে বিএনপি থেকে অর্থাৎ ছাত্রদল থেকে আমি জেনারেল সেক্রেটারি সাধারণ সম্পাদক পদে নির্বাচন করেছিলাম। তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়েছিল। এই মনোনয়ন পেয়েছি। আমি মনে করি এখানে অবশ্যই আপনাদের দোয়াও আছে, কারণ আমি এলাকার সন্তান। আমি সারা বাংলাদেশে বিভিন্ন স্থানে জাতীয় বক্তব্য দিলেও আপনারা যেহেতু আমার এলাকার মানুষ, এলাকার মুরব্বী, এলাকার মা বোন, এইখানে যারা বসে আছে সকলে আমার সিনিয়র, সকলকে আমি আমার ছোটবেলা থেকে দেখেছি এবং সবাই আমাকে বড় হতে দেখেছে। তাদের সামনে আমি চাইলেও কোনো জাতীয় বক্তব্য দিতে পারি না। আমি আজকে আপনাদের সামনে আপনাদের সাথে কিছু ঘরোয়া পরিবেশে ঘরোয়া কথা বলবো। আপনারা প্রত্যেকেই জানেন যে এই খুলনা 4 আসনে ধানের শীষের প্রার্থী আজরুল বারী হেলাল। পারিবারিকভাবে আমরা 7 চাচা 2 ফুফু। আপনারা হয়তো নামে অনেককেই চিনেন, কিন্তু কাউকে হয়তো বা খারাপ হিসেবে চেন না তার পরিবারের মানুষকে। আমরা এইখানে আমার 2 চাচা থাকে গ্রামে, আর বাকি সবাই জীবিকার তাগিদে কেউ খুলনা থাকে, কেউ ঢাকায় থাকে। কিন্তু প্রত্যেক ঈদে কিন্তু আমরা আমাদের বাড়িতে আসি, সব চাচারা একসাথে ঈদ করি, গ্রামের মানুষের সাথে ঈদ করি। অর্থাৎ আমরা জীবিকার তাগিদে যে যেখানে থাকি না কেন, হয়তো বা গ্রামে থাকা হয় না, কিন্তু গ্রামের মানুষের প্রতি টান, গ্রামের প্রতি ভালোবাসা আমাদের সকলের আছে। আজকে এখানে অনেকে রাজনৈতিক অনেক ইতিহাসের কথা বলেছে, কিন্তু আমরা শুধু ইতিহাসের কথা বলে হয়তোবা আমরা সতর্ক হতে পারবো, কিন্তু ইতিহাসের কথাই আমাদের এই অঞ্চলে ক্ষুধা এবং দারিদ্রতা যেভাবে ভর করে আছে সেটা কিন্তু পূর্ণ হবে না। এখানে আপনারা যারা বসে আছেন, আমরা 71 সালের ইতিহাস বললে অথবা কোন দল কি করছে এইটা বললে কিন্তু আপনাদের মনের আশা পূরণ হবে না। কারণ আমাদের চিন্তা করতে হবে এই যে আজকে এখানে অনেক ছোট বাচ্চারা বসে আছে, এইখানে একটা ভালো স্কুলে তারা কিভাবে পড়াশোনা করতে পারে। এই যে রাস্তা, একটি ইটের রাস্তা, এই রাস্তাকে কিভাবে পাকা রাস্তায় রূপান্তরিত করা যায়। আপনাদেরকে নিয়ে আমরা ভাববো। জানো, আমরা এই অঞ্চলে আসার সময় দেখলাম অনেকে গোবরের লাঠি বানাচ্ছে। এইগুলো আজকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, বিশ্বের বিভিন্ন আধুনিক বিশ্বে বায়ো প্লান্ট তৈরি করা হচ্ছে। অর্থাৎ এইগুলো দিয়েও কিন্তু ভালো টাকা পাওয়া সম্ভব, কিন্তু আমরা অত্যন্ত কম দামে হয়তোবা আপনার জ্বালানি হিসেবে ব্যবহার করেন, অথবা অনেকে আপনাদের কাছ থেকে কিনে নেয়। আজকে আমরা যদি এইখানে শুধু রাজনৈতিক কথাই বলি, আপনারা কিন্তু রাজনৈতিক কথা শোনার জন্য এখানে আসেননি। আপনারা যারা এখানে আছেন, আপনাদের জীবিকা নির্বাহ যেন ভালো হয়, আমাদের সন্তানেরা যেন সুশিক্ষিত হয়, আমাদের এলাকায় বৃষ্টিকালে যে জলবদ্ধতা তৈরি হয়, রাস্তাগুলো যে যাতায়াতের দুর্বোধ্য হয়, সেইগুলো যেন পূরণ হয়, এই জন্য আপনারা এসেছেন। আপনারা এখানে অনেক মুসলমান মা বোনেরা রয়েছেন, অনেকে জান্নাত জাহান্নামের কথা বলেছেন। আপনারা তো বিশ্বাস করেন পৃথিবীতে আমরা যে এখানে বসে আছি, এই বসে থাকা রহমত কে দিচ্ছে? আল্লাহ। যারা হিন্দু মা বোনেরা আছে ওনারা বলে ঈশ্বর অথবা ভগবান, অর্থাৎ সকলেই কিন্তু আমরা একত্ববাদী বিশ্বাসী। আমরা কেউ আল্লাহর নামে ডাকছি, কেউ ঈশ্বর নামে ডাকছি। অর্থাৎ পৃথিবীর মালিক ওই আল্লাহ, ওই ঈশ্বর। জান্নাত জাহান্নামের মালিক ওই আল্লাহ, ওই ঈশ্বর। এটা কোথায় বলা আছে? প্রত্যেক ধর্মগ্রন্থে কিন্তু বলা আছে, বিশেষ করে আল কোরআনেও বলা আছে। আল কোরআন কার বাণী? আল্লাহর বাণী। আল কোরআন সম্পর্কে আল্লাহ বলছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি, অর্থাৎ এইটা সেই ঐশী গ্রন্থ যেই গ্রন্থে কারো কোনো সন্দেহ থাকবে না। অর্থাৎ আপনারা যারা মুসলমান আছেন, এই কোরআনের উপর তো কারো কোনো সন্দেহ নেই। তাহলে এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে সমস্ত বিশ্বের মালিক আমি। আমি পৃথিবীতে তোমাদেরকে পাঠিয়েছি পরীক্ষার জন্য, যে কারা ভালো কাজ করো, কারা খারাপ কাজ করো, তোমাদেরকে জান্নাত জাহান্নামও দিব আমি। আবার বিভিন্ন হাদিসে এসেছে শেষ জামানায় দাজ্জাল আসবে, শুনেছেন আপনারা এটা? এই দাজ্জাল, তার একটা ইতিহাস হবে, সে এক হাতে জান্নাত দেখাবে আর এক হাতে জাহান্নাম দেখাবে। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন দাজ্জাল যেই হাতে জাহান্নাম দেখাবে সেটাই হলো জান্নাত, আর দাজ্জাল যেই হাতে জান্নাত দেখাবে সেটাই হলো জাহান্নাম। কিন্তু আজকে কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দল এই দাজ্জালের ভূমিকা অবতীর্ণ হয়েছে। তারা মানুষ হয়ে কিভাবে বলে যে আমরা আপনাদেরকে জান্নাত দিব, জাহান্নাম দিব। এই ইসলাম ধর্মের জন্ম কিন্তু প্রায় 1400 বছর আগে। কিন্তু আজকে যে ইসলামিক দলগুলো রয়েছে, যারা ইসলামের নামকে ব্যবহার করছে, ইসলামিক দল আমি বলবো না, ইসলামের নামকে ব্যবহার করছে,
তারা কি 1400 বছর আগে ছিল না। তাহলে 1400 বছর আগে যারা ছিল তারা কি জান্নাতে যাবে না? তাদের কাছে কি জাহান্নাম ছিল না? তাহলে আজকে যারা এই যে ধর্মের দোহাই দিয়ে বলে জান্নাত জাহান্নাম স্বর্গ নরকে নিয়ে যাব, তারা কিন্তু মিথ্যা বলে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমরা কেউ যদি আমার কাছে রহমত চাও তাহলে আমার সাথে কাউকে প্রতিযোগী করো না, কাউকে তুলনা করো না, তাহলে এটা শিরক হবে। অর্থাৎ আমরা দেখছি যে রাজনীতিকে সামনে রেখে এই যে ধর্মের অপব্যবহার, বিভিন্ন শিরকে লিপ্ত হওয়া, এটা কিন্তু অত্যন্ত অন্যায়। এবং আমাদের বিভিন্ন গ্রামে সারা বাংলাদেশে তালিম দেওয়া হচ্ছে। তালিম অত্যন্ত ভালো একটি জিনিস, কারণ এখানে আমরা কোরআন সম্পর্কে তাফসির করি, কোরআন সম্পর্কে বলি। তালিম কিন্তু খারাপ কোনো জিনিস না, কিন্তু এই তালিম ততক্ষণ ভালো থাকবে যতক্ষণ কোরআনের মূল যে বাণী সেটা প্রচারিত হবে, কোরআনের মূল যে কথা সেটা প্রচারিত হবে, যতক্ষণ সেটা ধর্মের পথে থাকবে। এই তালিম তখনই খারাপ হয়ে যাবে যখন এই তালিম শিরকে রূপান্তরিত হবে। এই তালিম তখনই অন্যায় হয়ে যাবে যখন এই তালিমে আল্লাহর সাথে কাউকে তুলনা করা হবে। এই তালিম তখনই খারাপ হয়ে যাবে যখন এই তালিমে আল্লাহর সাথে কেউ কাউকে তুলনা করবে এবং কেউ বলবে যে তুমি এই মার্কায় ভোট দাও, এই কাজ করো, জান্নাত জাহান্নাম পাবা। আমরা এইখানে যারা বসে আছি বা আপনারা কেউ জান্নাত জাহান্নাম স্বর্গ নরক দেওয়ার মালিক নয়। আমরা খালি পারি আপনাদের ভালো কিছু পরামর্শ দিতে এবং ভালো কাজ করতে। আজকে আমরা এখানে যারা বসে আছি, কেউ হিন্দু কেউ মুসলমান, কিন্তু আমরা একসাথে বসে আছি। আমি যেহেতু ইসলাম ধর্মের অনুসারী, ইসলাম ধর্ম সম্পর্কে আমার একটু বেশি জানা হিন্দু ধর্ম তুলনায়। আমাদের ইসলাম ধর্মে বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, অর্থাৎ তোমরা নিজেদের দিন প্রতিষ্ঠা করো, একের দিন অন্যের উপর চাপিয়ে দিও না, একের ধর্ম অন্যের উপর চাপিয়ে দিও না। আজকে আপনারা এখানে বসে আছেন, এখানে কিন্তু সবাই ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণভাবে বসে আছেন, কিন্তু এখানে কেউ যদি বলে যে তুমি কেন হিন্দু, তুমি মুসলমান হও, এটা হবে? আমরা সকলে এই গ্রামবাসী ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করবো, এটাই তো আমাদের ইচ্ছা। গত 17 বছরে অনেক সময় অনেক অত্যাচার নির্যাতন হয়েছে। কেউ যেন কোনো রাজনৈতিক দলের নাম ব্যবহার করে, কেউ যেন বিরোধী মতামতের কারণে অত্যাচার নির্যাতন না হয়, এটাই তো আমাদের প্রধান লক্ষ্য। এবং তার সাথে আমরা যেন ভালো মন্দ খেয়ে পড়ে আমাদের ছেলেমেয়েদের সুশিক্ষিত করে চলতে পারি। এই জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমান একটি কার্ড আনছেন, নাম ফ্যামিলি কার্ড। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে টিসিবি কার্ড আছে, অনেক ধরনের কার্ড আছে, যেগুলোই সরকার কিছুটা ভর্তুকি দেয়, বাকিটা আপনার টাকা দিয়ে কিনতে হয়। কিন্তু তারেক রহমান এই যে আপনার হচ্ছে সেই ফ্যামিলি কার্ডের নমুনা কার্ড, অর্থাৎ এরকম একটি কার্ড দেওয়া হবে যেটি হবে স্মার্ট কার্ড। 1 বছরে 50 লক্ষ পরিবারের মায়েরা এই কার্ডটি পাবে, অর্থাৎ গৃহকর্ত্রী যারা। এই পৃথিবীতে কেউ কি কাউকে ফাও কিছু দেয়? আপনার যদি কেউ আজকে 10 টাকা দেয়, কেউ ফাও দিবে? আজকে অনেকে এনআইডি কার্ড নাম্বার নিয়ে যায়, বিকাশের নাম্বার নিয়ে যায়, নিয়ে বলে টাকা দেবো ভোট দিও, তারা কি ফাও দিচ্ছে? তারা যদি আপনাদের বিকাশে 1000 টাকা দিয়ে একটা ভোট পায়, ওই টাকা আপনার কাছ থেকে উঠাবে। এখন আপনি বলতে পারেন, তাহলে তারেক রহমান কি এই ফ্যামিলি কার্ড ফাও দিচ্ছে? না, এই ফ্যামিলি কার্ড আমরা দিচ্ছি নারীদেরকে। এই ফ্যামিলি কার্ড আমরা দিচ্ছি নারীদেরকে। এই ফ্যামিলি কার্ড ইচ্ছে করলে এই যে কাকারা বসে আছে তাদেরকেও দেওয়া যেত, কেন দিবে না? কারণ কাকাদের দিলে কাকারা মন খারাপ করে না, এই মোড়ে বিভিন্ন চায়ের দোকানে বন্ধু বান্ধবের সাথে টাকাটা উড়াই দিবে। কিন্তু আপনাদেরকে কেন দিবেন জানেন ভাই? আপনাদেরকে কেন দিবে জানেন? কারণ আমাদের মায়েদের কাছে যদি 2 টাকা দেওয়া হয়, এই 1 টাকা সে তার সন্তানের পিছে খরচ করে, এবং এই সন্তানই ধীরে ধীরে বড় হয়ে তাকে যদি দক্ষ জনশক্তি হিসেবে বেড়ে তোলা যায়, রূপান্তরিত করা যায়, সে কিন্তু একসময় এই দেশে ইনকাম করবে, এই দেশের রাষ্ট্রে বিভিন্ন ট্যাক্স দেবে, তখন কিন্তু এই রাষ্ট্র উপকৃত হবে। অর্থাৎ তারেক রহমান রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনাদেরকে এই টাকা দিচ্ছে আপনাদের সন্তানকে মানুষ করার জন্য, আপনাদেরকে স্বাবলম্বী করার জন্য। এই ফ্যামিলি কার্ডে আপনারা 2 থেকে 2,500 টাকা ক্যাশ পাবেন অথবা সমমূল্যের পণ্য পাবেন। এই যে 2 থেকে 2,500 টাকা একটা মানুষের 1 মাসের জন্য কিন্তু খুব বেশি যথেষ্ট না। 1 মাসে আপনি খুব স্বাবলম্বী হবেন বা স্বনির্ভর হবেন, বিষয়টি এমন নয়। প্রথম মাসে আপনি যে 2 থেকে 2,500 টাকা পাবেন, এই দিয়ে যদি আপনি কিছু মুরগিও কেনেন, এই মুরগি তো ডিম দিবে, এই মুরগির ডিম আপনি আপনার সন্তানকে খাওয়া যেমন পুষ্টির চাহিদা পূরণ করতে পারবেন, আস্তে আস্তে যখন বংশ বৃদ্ধি করবে এই মুরগি, আপনি কিন্তু বাজারে ডিমও বিক্রি করতে পারবেন। ঠিক একইভাবে আপনি কিন্তু পরের মাসের যে 2 থেকে 2,500 টাকা পাবেন, এই দিয়ে আপনার সন্তানকে একটা ভালো টিউশন দিতে পারবেন, ভালো একটা কোচিংয়ে ভর্তি করতে পারবেন, একটা বই কিনে দিতে পারবেন। অর্থাৎ এই যে 5 বছর যদি রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপিকে নেওয়া যায়, ধানের শীষে ভোট দিয়ে যদি জনগণের দায়িত্ব বিএনপিকে বুঝিয়ে দেওয়া যায়,
তাহলে তারা ফ্যামিলি কার্ডের মাধ্যমে কিন্তু এগুলো বুঝিয়ে দিবে। এই যে অর্থাৎ ধীরে ধীরে আপনার আত্মনির্ভরশীল হবেন। আমার বাড়িতে এমন অনেক সময় দেখেছি যে লবণ শেষ, আমার আব্বার জন্য অপেক্ষা করতে হচ্ছে কখন আব্বা বাড়ি আসবে, তার কাছে টাকা নিয়ে লবণ কিনবে বা আব্বা কিনে আনবে। কিন্তু 2 থেকে 2.5 হাজার টাকা যদি মাসে আপনাদের কাছে থাকে, আপনাদের কিন্তু এই ছোট ছোট যে ক্ষুদ্র ক্ষুদ্র চাহিদাগুলো বাড়ির, এগুলো পূরণ হবে। অর্থাৎ এই যে কেউ যেমন অনলাইনে বা বিকাশে টাকা দিতে চাচ্ছে ভোট কেনার জন্য, ভোট কিনছে, তারা যেমন নির্বাচিত যদি আপনারা ভুলবশত করে ফেলেন, এই টাকা কিন্তু কড়াই গন্ডা উদ্ধার করে নেবে। কিন্তু বিএনপিও ফাও দিচ্ছে না, বিএনপিও আপনার কাছ থেকে এই টাকা নিবে ট্যাক্সের মাধ্যমে। অর্থাৎ আজ থেকে 5 বছর পর 10 বছর পর আপনার ছেলে সুশিক্ষিত হবে বা আপনার মেয়ে সুশিক্ষিত হবে, হয়ে যখন সে ইনকাম করবে, সরকারি চাকরি করবে বা বিভিন্ন প্রাইভেট চাকরি করবে, সে যখন সে ট্যাক্স দিবে, সেটা রাষ্ট্র পাচ্ছে। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে স্বচ্ছতা যেমন প্রয়োজনীয়তা আছে, ঠিক সেরকম ভাবে এই জীবনে, এই যে আপনাদের এত বছর বয়স হয়েছে, কেউ আপনাদের এই পর্যন্ত ভাব কিছু দেয়নি। সুতরাং এইটা ভাবার কোনো অবকাশ নয়, অমুকে 1000 টাকা দিচ্ছে আজকে ভোট দেবো, কাল কিন্তু আমাদের কাছে 2000 টাকা তুলে নেবে। আপনারা বিভিন্ন সময় দেখেছেন বিভিন্ন পরিবারের পুরুষ সদস্যদেরকে হয়রানি করে পুলিশে ধরে নিয়ে যেত, নিচে না অনেক পরিবারে, খালি বিরোধী মতামতের ছিল বলে। আমি আপনাদেরকে বলতে চাই, যেহেতু আমি আপনাদের এলাকার সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করি, আমি আপনার এই কথা রেকর্ড হচ্ছে, এই গ্রামে আমাদের এই অঞ্চলে এই যে যারা নেতৃবৃন্দ বসে আছে, 12ই ফেব্রুয়ারির পর থেকে সে জামাত করুক, অন্য কোনো রাজনৈতিক দল করুক, বিরোধী মতামত দেওয়ার কারণে এই গ্রামের বা এই যে অঞ্চলের আর কোনো মানুষ যেন পুলিশের হয়রানির শিকার না হয়, এই গ্যারান্টি আমি আপনাদেরকে দিচ্ছি। যদি কখনো ব্যর্থ হয়, আপনারা আমার কাছ থেকে বুঝে নেবেন। এমনকি এই অঞ্চলের ছেলেমেয়েরা যেন সুশিক্ষায় সুশিক্ষিত হয়, এবং আমাদের যে দৈনন্দিন জীবনে সমস্যা আছে, আমরা এই অঞ্চলে ভালো একটা হসপিটাল নেই, আমাদের ভালো চিকিৎসা পেতে গেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়া লাগে, সেখানে ভালো ডাক্তার নেই, আমাদের খুলনায় নিতে গেলে নদী পারাপারের একটা ব্যাপার আছে। আজিজুল বাড়ি হেলালদের নির্বাচিত করলে একদিন উনি সব করে দেবে, যদি বলে এটা মিথ্যা হবে। ওনাকে সময় দিতে হবে। আপনারা যদি সকলে সহযোগিতা করেন, 1 বছর 2 বছরের ভিতরে এই সবগুলো কিন্তু কাজগুলো কিন্তু করা সম্ভব। এবং আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, আমি আর উনি একসাথে ঢাকায় থাকি, এই গ্রাম থেকে কখনো আমাদের বাড়ি থেকেও গিয়েছে এবং ফেরত এসেছে আমি দেখিনি। হ্যাঁ, এরকম হয়েছে যে অনেক সময় দুপুরবেলা হঠাৎ করে গ্রামের 15টা মানুষ গেছে, কিন্তু আমরা তো পারিবারিক ভাবে থাকি, বাসায় 3-4 জন থাকি, দুপুরে রান্না হয়তো 4 জনের হয়েছে, হয়তো 15 জনের জন্য একদম সুযোগ মতন পেট ভরে খাওয়াইতে পারিনি, কিন্তু ওই 4 জনের খাবার আমরা 15 জন ভাগ করে খেয়েছি। সুতরাং আপনাদেরকে বলবো, আমরা এমন না যে আজকে আপনারা ওই পারে আমি এই পারে বলে আমি অনেক বড় কিছু, আমি আপনাদেরই একজন, হয়তোবা এইখানে দাঁড়ায় কথা বলছি। এই কথা আপনাদেরকেও বলতে হবে। আপনাদের অধিকার নিয়ে অন্য কেউ কথা বলে দিবে না। আপনাদের যে সমস্যা, সেই সমস্যাটার কথা আপনারাই বলবেন। পূর্বে এলাকায় বিভিন্ন এমপি হয়েছে, তাদের কাছে যাওয়ার জন্য তাদের বিভিন্ন এপিএস পিএস ভাই ভাতিজা বিভিন্ন লোকের মাধ্যমে যাওয়া লাগতো, বিভিন্ন ইউনিয়ন প্রতিনিধির মাধ্যমে যাওয়া লাগতো, যাদেরকে বিভিন্ন সময় মাছ মাংস কলা নগদ টাকা দেওয়া লাগতো। কিন্তু আজিজুল বাড়ি হেলাল একটা নিয়ম করেছে, সে একটা হটলাইন নাম্বার চালু করেছে, হয়তো আপনাদের কাছে এখনো পৌঁছায়নি, অনেকের কাছেই পৌঁছাইছে। এই নাম্বারে আপনারা ফোন দিয়ে সরাসরি আপনাদের সমস্যার কথা আজিজুল বাড়ি হেলালে বলতে পারবেন, এবং সে সরাসরি আপনাদের সাথে কথা বলবে। অর্থাৎ এই যে জনগণের প্রতি একটা স্বচ্ছতা, আপনারা দেখেছেন ইতোমধ্যেই খুলনা রূপসায় কিন্তু গত কয়েকদিন আগে তিনি জনতার মুখোমুখি একটা আয়োজন করেছিল, যেখানে সাধারণ মানুষ অনেকে অনেক প্রশ্ন করেছে, সে সকল প্রশ্নের উত্তর দিয়েছে। গতকালকে 13 খাদায় একটা অনুষ্ঠান হয়েছিল জনতার মুখোমুখি, সেখানেও জনতারা বিভিন্ন প্রশ্ন করেছে, তিনি সকলে উত্তর দিয়েছে। অর্থাৎ একজন নেতা যদি জনতার কাছে জবাবদিহিমূলক ব্যবস্থা থাকে, সেই নেতা কিন্তু কখনো অন্যায়ের সাথে জড়িত হতে পারে না। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে এই এলাকায় কখনো যদি কেউ আপনারা দেখেন অন্যায় করছে, তাকে আপনারা প্রশ্ন করবেন, আপনারা ভয় পাবেন না। কারণ আপনি যদি প্রশ্ন করেন, সে সচেতন হবে, সে ইচ্ছা করলে আপনাদের সাথে অন্যায় করতে পারবে না। আমি বিশ্বাস করি যে যেহেতু বিএনপি ইতোমধ্যে অনেক ধরনের পরিকল্পনা তুলে ধরেছে, এই ফ্যামিলি কার্ড, আমাদের যারা কৃষক ভাই বোনেরা রয়েছে, কৃষক কার্ড, এই কৃষক কার্ডের মাধ্যমে আমাদের অনেক সময় অনেক যে শস্য রয়েছে, শস্যতে অনেক ধরনের রোগ হয়, কিন্তু আমরা জানতে পারি না। কৃষি অফিসারকে ডাকি, অনেক সময় তারাও সঠিক সমাধান দিতে পারে না। কিন্তু আজকাল সবার কিন্তু একটা ছোটখাটো মোবাইল আছে, পরিবারে কারো না কারো একটা মোবাইল আছে। এই কৃষি কার্ডের মাধ্যমে
আমরা এমন একটি অ্যাপও আনতেছি বিএনপি, যেখানে আপনি এই একটা ছবি তুলে, এই যে ধরেন আপনার ফসলের একটা ছবি তুলবেন, সাথে সাথে মোবাইল বলে দেবে এর এই রোগ, এর এই ওষুধ দিতে হবে, অথবা কবে বৃষ্টি হতে পারে আগাম বার্তা মোবাইলে আপনারা পেয়ে যাবেন। যেটা এখন বিভিন্ন সময় বিটিভিতে দেখবেন খবরে বলে, সেটা আপনারা মোবাইলে পেয়ে যাবেন। এবং আরেকটি সুসংবাদ, তারেক রহমান গতকাল ঘোষণা দিয়েছেন, গতকালকে আগের দিন রাজশাহী জনসভায়, কোনো কৃষকের যদি 10,000 টাকা পর্যন্ত ঋণ নেওয়া থাকে, সরকারি ঋণ, তার সকল ঋণ বিএনপি ক্ষমতায় গেলে এটা মওকুফ করে দেওয়া হবে, অর্থাৎ এই ঋণ তার আর পূরণ করতে হবে না। এই যে বিভিন্ন কৃষক বান্ধব বিভিন্ন নীতি, পরিবেশ বান্ধব বিভিন্ন নীতি, পরিবার বান্ধব বিভিন্ন নীতি, আজকে আমাদের এখানে বিভিন্ন ভাবে কিন্তু বায়ু দূষণ হয়। আজকে আপনাদের অনেকে অ্যাজমা রোগী আছে, অনেকে অনেকভাবে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। আমরা যেন অসুস্থ না হই, এই জন্য কিন্তু পরিবেশ বান্ধব অনেক কাজ উনি করবেন। এক সময় এই যে খুলনার রূপসা থেকে তেরোখাতা পর্যন্ত তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হেঁটে গিয়েছিলেন, বিভিন্ন খাল খনন করেছেন। এবং তারেক রহমানও বলেছে যে দীর্ঘদিন খাল খনন না করার ফলে অনেক জায়গায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে, অনেক কৃষি জমি নষ্ট হয়ে যাচ্ছে, অনুর্বরতা হচ্ছে। তারেক রহমান কথা দিয়েছেন 12ই ফেব্রুয়ারি জনগণের দায়িত্ব যদি তিনি পান, তিনি কখনো বলেন না যে আমাকে ক্ষমতায় আনুন, কারণ ক্ষমতা একটি খারাপ শব্দ। আপনারা দেখেছেন যারা মনে করে আমার কাছে ক্ষমতা আছে, তারা কিন্তু সহজে ভালো থাকতে পারে না। কিন্তু আপনারা যদি বিএনপিকে নির্বাচিত করেন এবং বিএনপি যদি মনে করে যে আপনাদের দায়িত্ব তাদেরকে দিয়েছেন, তখন কিন্তু তারা দায়িত্বটি পালন করবে। এই জন্য তারেক রহমান বলেছেন যে তিনি আপনাদের দায়িত্ব পালন করতে চান, এবং তিনিও তার পিতার মতন সারা বাংলাদেশে হেঁটে হেঁটে খাল খনন করবে। কারণ উনি যদি এখন গাড়িতে খাল খনন করতে আসে, আশপাশে যে পরিমাণ বিএনপি নেতাকর্মী হবে আপনারা হয়তো দেখতেও পারবেন না। এই জন্য উনি বলেছে পা হেঁটে ওনার পিতার মতন যাবে, যাতে আপনাদের সকলের সাথে দেখা করতে পারেন, আপনাদের সমস্যার কথা শুনে শুনে কাজগুলো করতে পারেন। এই জন্য আপনারা দোয়া করবেন। এবং আমি আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, এই নির্বাচন দীর্ঘ 17 বছর পর একটা ভালো নির্বাচন আপনারা পেতে যাচ্ছেন। পূর্বে বিভিন্ন সময় যে সরকার ছিল তারা বলতো যে আমরা হিন্দুদের সরকার, কিন্তু সবসময় তারা হিন্দু যারা ধর্মাবলম্বী রয়েছে তাদের একটা ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতো, অর্থাৎ বিভিন্নভাবে ব্যবহার করত। কিন্তু তখনও কিন্তু অনেক ধরনের অত্যাচার নির্যাতন হয়েছে, অনেক ধরনের অত্যাচার নির্যাতন হিন্দুদের উপর হয়েছে অন্য দলের উপর চাপিয়ে দেওয়ার জন্য। কিন্তু আপনারা সকলে মনে রাখবেন যে সংখ্যালঘু বলে কিছু নেই। আপনার ধর্ম আপনি পালন করবেন, ওনার ধর্ম উনি পালন করবে, যার যা ধর্ম শেষে পালন করবে। আমাদের ভিতর কোনো বিভেদ থাকবে না, অর্থাৎ সকলে শান্তিপূর্ণভাবে আমরা যেন আমাদের ধর্মীয় রীতিনীতি পালন করতে পারি, আমরা যেন সকলে মিলেমিশে গ্রামবাসী ঐক্যবদ্ধ থাকতে পারি। আপনারা কখনো প্রতিহিংসা পরায়ণ হবেন না। আপনারা আজকে আপনার পাশের বাড়ির ছেলেটি যদি ভালো করে তাকে বাহবা দেন, কখনো পিছে টেনে ধরতে যাবেন না, বরং আপনারা মনে করবেন যে আমিও যদি আজকে ভালো করি, আমিও তার মতন তার থেকে আর ভালো করতে পারবো। এই ধরনের পজিটিভ চিন্তা ভাবনা যদি আমরা করতে পারি, তাহলে সামগ্রিকভাবে আমাদের গ্রামের উন্নতি হবে, উন্নয়ন হবে। কিন্তু আমরা যদি একে অপরের পিছে লেগে থাকি, আমরা একে অপরকে বিভিন্ন ধরনের পিছে লেগে থাকি, তাহলে কিন্তু আমরা সামগ্রিকভাবে যতই নেতাকে ভোট দিয়ে জেতাই না কেন ভালো করতে পারবো না। আমাদের এই গ্রামের এই অঞ্চলে ভালো করার নীতি একটি, সেটি হলো ঐক্যবদ্ধতা। একমাত্র ঐক্যবদ্ধতায় আপনাদের এই দারিদ্র, ক্ষুধা, যত ধরনের মানবাধিকার, যত ধরনের নাগরিক অধিকার সবগুলো নিশ্চিত করতে পারে। তা আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সকল ঐক্যবদ্ধ থাকবেন এবং দীর্ঘদিন পর এই যে ভোট দিতে পারবেন। এই ভোট দিয়ে আপনি তো আর সংসদে যাবেন না, কিন্তু আপনি যাকে ভোট দিবেন সে যখন সংসদে যে আপনার কথা বলবে, আপনার কিন্তু মনটা ভালো লাগবে, আপনার মনে হবে যে আমি ওই সংসদে দাঁড়িয়ে আছি। এই জন্য সকলে ভোটের দিন খুব সকালে ভোট দিতে যাবেন এবং সকাল 7:30 8টার ভিতর বা 7টার ভিতর আপনার ভোট দেওয়ার চেষ্টা করবেন এবং আশেপাশে যারা আছে সকলকে ভোট দিতে নিয়ে যাবেন। এবং আমি আপনাদের সন্তান হিসেবে, আপনাদের ছোট ভাই হিসেবে যে কথাটি বলেছি, এটা খালি আপনাদের উদ্দেশ্যে বলিনি। আপনারা প্রত্যেকে আপনাদের আশেপাশের বাড়ির আত্মীয় স্বজন যারা রয়েছে সকলের সাথে একটু আলোচনা করবেন। এই আলোচনা করবেন আমাদের বৃহত্তর স্বার্থে, এই গ্রামের স্বার্থে, এই অঞ্চলের স্বার্থে, আমাদের ব্যক্তিগত অধিকার, ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে। এই কথা আমি বলে আজকের মতো এখানেই শেষ করছি। এবং আমার বিশ্বাস 12ই ফেব্রুয়ারি আপনার ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাদের মা বোনদের যে আত্মকর্মসংস্থান তৈরি, আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা যারা রয়েছে তাদের ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার অধিকার, তাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার যে অধিকার, সেই অধিকার নিশ্চিত আপনারাও এই যে অভিযাত্রা, এই অভিযাত্রার সারথি হবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।